দর্শক মণ্ডলী, সালাম আলাইকুম। আমন্ত্রণ ইস্পাহান মির্জাপুরচা মুক্তবাকে। সাথে আছি মাহমুদুর রহমান মান্না। আমাদের আজকের আলোচনার বিষয় গণতন্ত্রের নবযাত্রায় বিএনপি ও সরকার। অতিথি জনাব নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর কৃষি ও রাজনৈতিক উপদেষ্টা। নজরুল ভাই, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শরীর কেমন আপনার? আলহামদুলিল্লাহ। কালকে তো বলছিলেন যে একটু খারাপ ছিল। উইথ অল প্রবলেমস ফাইন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। দর্শক, নজরুল ইসলাম খান বাংলাদেশ বিএনপির নীতি নির্ধারণী কমিটি, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী পর্যায়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, 70-এর দশকে শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রদূত এবং বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান। প্রথমে এরকম করে শুরু করি, যেহেতু অনেক বড় সংগ্রাম ইত্যাদির পরে নির্বাচন হলো, বিশাল বিজয় অর্জন করে ক্ষমতায় গেলেন আপনারা, সরকার গঠন করলেন, সরকারেরও 2 মাস পার হয়ে গেল। এখন এই 2 মাসের বেশি সময় পরে কি ফিল করছেন? কতদূর কি হলো, মানুষ কীরকম ভাবছে, কতদূর মানুষের প্রত্যাশার কাছাকাছি আছেন, বা কি বিবেচনা আপনার 2 মাস নিয়ে? ধন্যবাদ মান্না ভাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি এই আন্দোলনে আপনিও একজন অন্যতম নেতা ছিলেন। থ্যাংক ইউ। জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আপনিও ধারণ করেন এবং যে কোনো কারণেই হোক, মানে এই মুহূর্তে আপনি আমার মতো জায়গায় নাই আর কি, কিন্তু এটাই থাকার কথা ছিল আর কি। না, আমি এরকম জায়গাতেই আছি না, যে কারণে আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, এমন হতে পারতো আর কিছু আপনাকে কেউ জিজ্ঞাসা করতেছে আর কি। এনিওয়ে, যে ব্যাপারটা যেটা, সেটা হলো যে প্রায় 17 বছর আমাদের দেশে এক ধরনের গণতন্ত্রহীনতায় আমরা বাস করেছি। 15 বছর আওয়ামী শাসন এবং তার আগের 2 বছর একটা অনির্বাচিত সরকার, অ্যান্ড দেন অবশ্য আরেকটা অনির্বাচিত সরকার, কিন্তু সেটা জনগণের দ্বারাই নিয়োজিত। তো ওই পুরা সময়টা আমাদেরকে কিন্তু লড়াই করতে হয়েছে, একটু অনেস্ট আর কি। এবং বহু বছর আগে থেকে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম, যেটা আপনার 2024-এর যে বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন, সেটা বৈষম্য বিরোধী আন্দোলন, অ্যান্ড দেন এক দফায় আসে 3রা আগস্টে। তো তারপরে আপনার 5ই আগস্ট সরকার প্রধান পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে ওই সরকারের পতন হয়। ব্যাপারটা হচ্ছে, এই দীর্ঘ লড়াই আন্দোলনে আমাদের বহু নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নানাভাবে নিপীড়িত হয়েছে, অঙ্গহানি হয়েছে, অসংখ্য মামলায় সবাই জর্জরিত। এমনকি এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, যে গণঅভ্যুত্থান 2024 সালের, এই সময়টা তো যদি আপনি দেখেন আর কি, যে বিএনপিরই সবচেয়ে বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। জি। যারা নিহত হয়েছে তাদের তালিকায় দেখা যাবে যে বিএনপির নেতাকর্মীর সংখ্যা অনেক বেশি। এবং খুব মানে এটা আশ্চর্যজনক না, কিন্তু খুব ইন্টারেস্টিং আর কিন্তু সেন্স, যে সবাই এটাকে ছাত্র আন্দোলন হিসেবেই জানে, কিন্তু শহীদদের তালিকায় কিন্তু সবচেয়ে বেশি শ্রমজীবী, কর্মজীবী মানুষ, ইভেন ছাত্রদের চেয়েও বেশি। তো তার মানে কি, যে এটা মানে একটা গণ আন্দোলনেই পরিণত হয়েছিল, এটা জনগণের, মানে এরকম করে সবাই বলে এটা একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থান। আমি বলি ছাত্র শ্রমিক জনতা। ছাত্র শ্রমিক জনতা। কারণটা হচ্ছে যে শ্রমিকরা অত্যন্ত সংগঠিতভাবে বিপুল সংখ্যায় এটাতে অংশগ্রহণ করেছিল, যার ফলে তারা শহীদ হয়েছে অনেক বেশি, সবার চেয়ে বেশি। মানে আমাদের আলোচনাটা একটু অন্যদিকে যাবে, আমি যেদিকে নিয়ে যাচ্ছি তাতে একটু আলাদা হবে একটু, তবু বলি। সেটা হচ্ছে যে দীর্ঘদিন তো আমরা লড়াই করেছি। আপনি যেমন বললেন, সে লড়াই আমিও ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ছিলেন, আমরা সবাই মিলে ছিলাম, কিন্তু পরিণতিটা দিতে পারিনি আমরা। এটা সবাই এরকম করে এগ্রি করে, এই ছাত্ররা আসবার পরে যে জানবাজি লড়াইটা করেছে, পরিণতিটা ত্বরান্বিত হয়েছে। এই জন্য ছাত্রদেরকে একটা আলাদা
কৃতিত্ব বলেন, ধন্যবাদ বলেন, সেটা দেওয়া জানানো এটা হয়েছে। স্বাভাবিকভাবেই, জি। এটা প্রাপ্য তারা। জি কিন্তু তাদের নিজেদেরই এতে চিন্তা করা লাগবে আর কি, যে নেতৃত্বটা তারা দিয়েছে, কিন্তু এটাকে সফল করেছে কিন্তু ছাত্র শ্রমিক জনতা সবাই মিলে আর জি কি। এটা হলো বাস্তবতা আর কি। এই যে সবাই অংশগ্রহণ করেছে, কোটা বিরোধী ব্যাপারটা বেসিক্যালি ছাত্রদের ইস্যু ছিল। কিন্তু অন্য মানুষরা যে যুক্ত হলো, তারা কেন যুক্ত হয়েছে? তাদের যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ, তাদের যে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের যে অসন্তুষ্টি, সেটা যে কারণগুলির জন্য হয়েছে আর কি। আজকের যে এখন সরকার, সেই সরকারের কিন্তু চ্যালেঞ্জ হলো সেগুলি, মানে এটাকে অ্যাটেন্ড করা আর কি। যেমন আপনি শুধু তারা ভোট দিতে পারে নাই এই ক্ষোভ, এটা একমাত্র না, তারা নানাভাবেই বঞ্চিত হয়েছে। জি। তারা নানাভাবেই মানে তাদের সমস্যা সমাধানের চেষ্টা তারা দেখে নাই। এই মুহূর্তে যেটা আর কি আমি সবচেয়ে বড় অর্জন বলবো আমি আমাদের, সেটা হলো মানুষের কাছে এটা কিছুটা হলেও দৃশ্যমান হচ্ছে যে সরকার তাদের যে সমস্যাগুলি বেসিক, সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করতেছে। অর্থাৎ আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা যে কথাগুলি বলেছিলাম জনগণের কাছে, যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে যদি দায়িত্ব পাই আমরা, তাহলে আমরা এই কাজ করব। আমরা একটা নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম। লম্বা আলাদা আলোচনার দিকে যাচ্ছে, তার একেবারে ছোট প্রশ্ন করে নিই। এই মুহূর্তে সরকারের কাছে কোন চ্যালেঞ্জটা আপনার বড় মনে হয়? যেমন দেখেন ধরেন, আমাদের মানে আমার কাছে বলেছে অনেকেই মনে করে এনার্জি ক্রাইসিস, মিডল ইস্টে যে সমস্যাটা হয়েছে। দেখেন এই যে এনার্জি ক্রাইসিসটা আর কি, এটা দেখেন, এটা একটা এমন একটা কারণে এটা ঘটে গেল, যে কারণে আমাদের কারো হাত ছিল না। না, সে বটেই, কেউ সরকারকে দায়ী করছে না, তাই না? দায়ী করছে না নজরুল ভাই। কিন্তু কিন্তু কি এটা হয়েছে, চ্যালেঞ্জ হয়ে গেছে সরকারের জন্য। কিন্তু কি হয়েছে, ধরেন গতকালকে আপনারা তেলের দাম বাড়িয়েছেন, তেল মানে সবগুলোই, এর মধ্যে ডিজেল হয়েছে 115 টাকা, অক্টেন হয়েছে 140, পেট্রোল 105, 135, কেরোসিন 130। আজকে আপনি নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন বা নিউজ পেপারগুলো দেখেছেন, সবাই বলছে যে এই দাম বাড়ানোর একটা যৌক্তিকতা তো আছেই, কিন্তু এটা সহনশীলতার মধ্যে থাকা দরকার ছিল, কিন্তু সহনশীলতার মধ্যে থাকেনি, এটা একটু বেশি হয়ে গেছে, এই রিয়াকশনটা বেশি। দেখেন ব্যাপারটা হচ্ছে, এটা হিসাব করেই তো করা হয়েছে এটা আর কি। দুটো পয়েন্ট আর কি বলি আপনাকে। যেটা একটা হলো যে আপনি যদি অন্য দেশে যে পরিমাণ বৃদ্ধি, এটা যদি আপনি রেকর্ড দেখেন আর কি, তাহলে দেখবেন যে এর পরিমাণ কিন্তু অন্য দেশে এর চেয়ে বেশি হয়েছে, প্রপোর্শনেটলি যদি আমরা হিসাব করি আর কি। এখনও এর পরেও আমাদের দেশে যা দাম, আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু তার চেয়ে বেশি দাম। কিন্তু আপনি একদিন আগে বললেন যে বাড়াবেন না। নো, বাড়ানো হবে না, এই কথা বলা না আর কি। বলা হয়েছিল যে এটা কখন বাড়ানো হবে, হয়তো আর একটু সময় নেওয়া যেত আর কি। কিন্তু আপনি দেখেন, যতদিন পর্যন্ত আমাদের আগের তেল মজুদ ছিল, চেষ্টা করা হচ্ছে যে যেটা না বাড়ানো আর কি। কিন্তু আমরা অলরেডি এই বা ইরান বা ইসরায়েলের যে যুদ্ধ, আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের পরে যে আমদানি যেগুলেন আর কি, সেগুলেন কিন্তু অলরেডি আমরা ব্যবহার করা শুরু করেছি। তার আগে যেসব তেল আমদানি করা ছিল, যেটার দাম অপেক্ষাকৃত কম ছিল, আমরা এটা তো সরকার তো ভর্তুকি দেয়, জি, এসব তেলে তো সরকার ভর্তুকি দেয় আর কি। দেওয়ার পরে যে মূল্য ছিল, এখন যে তেল ব্যবহার করা হচ্ছে, এটার মূল্য কিন্তু আরেকটু বেশি। এটা যদি আপনি না বাড়ান আর কি, তাহলে ভর্তুকির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। এবং আমাদের দেশের যে সামর্থ্য সরকারের বা রাষ্ট্রের, এই সামর্থ্য অত বেশি ভর্তুকি সহনশীল হওয়া মুশকিল। মানে এই কথা কিন্তু সবাই মানে যে দাম বাড়ানো দরকার ছিল। প্রশ্নটা হয়েছে যে একটু আরো বেশি কমে বেড়ে গেছে থাকা নাকি যেত এটা? কি না। আপনি বলছেন যে সরকার হিসাব করে দেখেছে এটা যে একটা এই কমে যৌক্তিক হয় আর না, কি, যৌক্তিক। এটা হতেই পারে, এটা আলোচনা। আমি জানি আমি কদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম। জি, আপনি জানেন খুব রিজনেবল সরকার সেখানে, এবং জি, একদম দায়িত্বশীল আচরণ করে তারা সব কিছুতেই 50 সেন্ট করে বাড়ায় দিছে। তাদের 50 সেন্ট মানে হলো 50 টাকা আমাদের। জি। দেখেন অন্যান্য দেশ যদি মানে দেখেন আর বিষয়টা কি, জানেন নজরুল ভাই, এখানে যদি এরকমই হতো তাহলে হতো, কিন্তু মানে টুকু ভাই, মানে আপনার সাথে আমার যেমন সম্পর্ক, টুকু ভাই যাদের হ্যাঁ, একই তো naturally, সম্পর্ক,
ওনার সাথে আবার দেখা হয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম লাগাতারভাবে জ্বালানি মন্ত্রণালয় বলছে আমাদের কাছে যথেষ্ট মজুত আছে, কিন্তু 5 ঘন্টা 6 ঘন্টা লাইন করবার পরেও আপনি তেলের রেশন করে দিয়েছেন, তার মানে আপনার কাছে পুরো মজুদ নাই। পার্লামেন্টের মধ্যেও কথাবার্তা বলেছে দুইটা সেটা। কারণ আছে মান্না ভাই, যে রেশন করাটার কারণটা এই না যে আমার মজুদ বেশি নাই। রেশন করা মানে কারণটা এই হলো যে আমাদের পাইপলাইনে যে তেলটা আছে আসার, এটা ইন্টারাপ্টেড হচ্ছে। জি, আমি যে মজুদ আছে এটা যদি আমি তাড়াতাড়ি খরচ করে ফেলি, আর ইতিমধ্যে যদি ওই তেল স্টেশন না পৌঁছে, তাহলে তো একেবারেই জটিল অবস্থা হয়ে যাবে আর কি, যে কেউ তেলই পাচ্ছে না ধরেন। ব্যাপারটা যাতে সেরকম না হয় সেই জন্যই চেষ্টা করা হচ্ছে রেশন করে। মানে আমাদের মধ্যে কি এরকম ধারণা ছিল যে যুদ্ধ আসলে দীর্ঘস্থায়ী হতে পারে? হতে পারে। আপনি যেরকম করে বলছেন তাতে মনে হয় যেটা আপনার একটা স্প্রেড করেছে যে আরো বেশি সবাই চলতে পারে। হতে পারে, সেইভাবে। কারণ আমাদের মানে হাতে এই নাই বিবেচনা এটা। করে কি করেছেন এটা? মানে এটা ব্যাপারটা হয়েছে যে এটা আমাদের হাতে নাই। এই যুদ্ধের শুরু আমাদের হাতে ছিল না, শেষটাও আমাদের হাতে নাই। কাজে আমাদেরকে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে আমাদেরকে চিন্তা করে করতে হবে আর কি। আরেকটা মনে রাখতে হবে আর কি, যে এই যে গাড়ি চলে আর কি, এগুলো সব বিলাস না, এর মধ্যে কিছু নেসেসারিও আছে। আপনি যে বাস আছে, ট্রাক আছে, রিক্সা, ওই যে অটো রিক্সা আছে, এগুলো সাধারণ মানুষ চলে এগুলো আর কি, তাই না? তো সেখানে বন্ধ হয়ে গেলে পর্যন্ত সাধারণ মানুষের কষ্ট হবে। সেই জন্য আমাদের চেষ্টা করা লাগবে আর কি, যে একটা সময় হয়তো আসবে যখন বলা হবে, যেমন অলরেডি বলা হয়েছে সরকারি কর্মকর্তাদেরকে, যে অনেক জায়গায় কিন্তু অনলাইনে কাজ করা শুরু হয়ে গেছে, যাতে কর্মকর্তাদের বা যারা সরকারি গাড়ি ব্যবহার করে যেন না যায়। আমি যেমন আমি যে গাড়িতে চড়ি সরকারি গাড়ি, আপনি এর তেলের পরিমাণ কমে দেওয়া হয়েছে, 18 লিটার যেটা ছিল সেটা এখন 8 লিটার। মানে আপনি এখন যে খবর দিলেন তাতে আমি কি ভাববো যে খুব কঠিনভাবে আপনারা একটা পালন চেষ্টা করতেছি আমরা আমাদের মতো করে আর কি। এবং এটা জনগণের উপর শুধু চাপ না, যদি কেউ মনে করে আর কি যে কেন একটা মোটরসাইকেলে 3 লিটার, কেন একটা গাড়িতে 10 লিটার বা 20 লিটার, এটা বুঝতে হবে আর কি, যে ইভেন আমি একজন উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায় আমার গাড়ির কিন্তু আপনার বরাদ্দ কমে গেছে। তার মানে তো স্বীকার করছেন যে ক্রাইসিস আছে। আপনি এদিকে বলছেন যে না, ক্রাইসিস অস্বীকার করতেছে যে ক্রাইসিস নাই, আমরা বলতেছি যে মজুদ আছে, কিন্তু সেই মজুদটা আমাদেরকে বুঝে শুনে হিসাব করে খরচ করতে হচ্ছে। ওকে, এই খরচ আপনার জন্যই যৌক্তিক, পাবলিক মনে করছে বাড়াবাড়ি হচ্ছে, পারছি না এই আলোচনা। আপনি যে এক্সপ্রেশন দিয়েছেন যথেষ্ট ভালো। বুঝে না তা না, কিন্তু এর মধ্যে কিছু মানুষ আছে যারা বুঝে শুনেও কিছু কথা বলতেছে। না রোজুল, আপনি যা বলেছেন আমি বলছি যথেষ্ট ভালো বলেছেন, মানুষ বুঝবেও। জি। আর আমাদের উদ্দেশ্য একটা আছে কি, যে আমরা সংকটটা যথাযথভাবে মানুষের কাছে বুঝিয়ে দিতে চাই। আপনিও চান, আমিও চাই, আমাদের অনুষ্ঠান বা টিভি কর্তৃপক্ষ চাই। এই জন্য এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করছি না, আমি এর পরের দিকে যাই। মানে ইশতেহার আপনাদের অনেক কথাবার্তা বলা ছিল এবং বলছেন যে সেই ইশতেহার অনুযায়ী আপনারা এগোবার চেষ্টা করছি। আপনাদের একজন তো প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন এই 60 দিনে 60টা এরকম কর্মসূচি পালন করা হয়েছে, যদিও সেটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু তারপরেও অনেকে মনে করছে, যেমন ধরেন এই যে জনগণের কল্যাণের হিসাবে আপনারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিচ্ছেন, অন্য কার্ডগুলো দিচ্ছেন। আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন, এই তো IMF এটার উপরে প্রশ্ন করেছেন, যখন আপনারা $300 কোটি ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর কাছে চেয়েছেন, তারা বলেছে তোমরা আমাদের কাছে এত টাকা চাচ্ছ, তো এই টাকাটা কোত্থেকে আসে তার একটা হিসাব দাও। এটা হিসাব দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই এটা, কিন্তু আমরা এই কার্ড দেওয়াটা জনস্বার্থে আমরা প্রয়োজনীয় মনে করেছি। হ্যাঁ, এটাকে বিরোধিতা করছে না। আরেকটা প্রশ্ন করছে যে কি যথাযথভাবে জনগণের পৌঁছাচ্ছে? স্বার্থে যেটা আমরা করব একটা নির্বাচিত সরকার হিসাবে, সেটা IMF-এর মতো প্রতিষ্ঠান যদি আপত্তি করে, আমরা তাদের আপত্তি দূর করার জন্য যুক্তি দিয়ে আমরা তাদেরকে বলবো আর কি। আমি সরি, মাঝে মাঝে মানে যেহেতু আমরা 1-to-1 করছি, একটু বেশি কথা আমার মাঝে মাঝে বলতে হচ্ছে। সেটা হচ্ছে গতকালকে আমি কালকে সব এই টক শোটা শুরু করলাম। এইটা টক শো তো আগে থেকে ছিল, এটা অরিজিনাল করতাম। কালকে আমার অনুষ্ঠান ছিল, হ্যাঁ আপনিও এসেছিলেন। কালকে অতিথি ছিলেন প্রফেসর রেভান সোমান। এই প্রশ্নটা আমি ওনাকেও করেছিলাম, উনি একদম স্ট্রেট এরকম বলেছেন যে এই ব্যাপারে there is no business with the bank. অফকোর্স এটা বলেছেন। কিন্তু আমার একটা ছিল মাথা ভাই, আপনার মনে আছে যে আমরা ট্রেড ইউনিয়ন করতাম, আমরা একসাথে যখন আর কি, আমরা এই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর ভূমিকা নিয়ে অনেক আলোচনা করি, অনেক সমালোচনা করেছি, অনেক। আমরা মানে এখন সরকারের মধ্যে আছি, এই জন্য আলোচনা বললাম, আমরা ভাষায় বলতাম আর কি।
আপনি দেখেন আমাদের সমস্ত কলকারখানাগুলির বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা এটা নিয়ে আলোচনা করেছি আর কি, যে এটা কি, মানে কী পরামর্শ দিচ্ছেন আপনারা আর কি, যে আমরা মানে আমাদের দেশে আমরা একসময় চিনি রপ্তানিও করেছি। আমাদের 16টা চিনি কল ছিল তখন, এখন 15টা। তার মধ্যে বন্ধ হইতে হইতে এখন মাত্র 7টা 8টা মাত্র চলে, আর কোনোটাই চলতেছে না। আমরা এখন মানে ইম্পোর্ট নির্ভর হয়ে গেছি। আপনার মানে জুট মিল, আজকে আমাদের সব জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রাইভেট কিছু জুট মিল চলতেছে, আর সমস্ত আমাদের ইন্ডিয়াতে পর্যন্ত বন্ধ জুট মিলগুলি সব চালু হয়ে গেছে। সেক্ষেত্রে ব্যাংক তো প্রশ্ন করতেই পারে, তোমরা আমাদের কাছে টাকা চাইছো, আবার তোমাদের টাকা নাই, টাকাগুলো দিচ্ছ কোত্থেকে? আমরা কিন্তু কোনো টাকাটাই ফ্রি বা অপ্রয়োজনীয় খাতে দিচ্ছি না। যেমন ধরেন আপনি সরি নজরুল ভাই, আপনারা যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন এটা ফ্রি দিচ্ছেন না? ফ্রি তো ফ্রি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই টাকাটা তারা কিন্তু নির্দিষ্ট খাত ছাড়া আর কোথাও খরচ করতে পারবে না। তাদেরকে যে কার্ড দিচ্ছি আমরা, সে কার্ডে চিপস আছে, জি, সেই চিপস দিয়ে সে ব্যয় করতে পারবে, কিন্তু শুধু নির্দিষ্ট খাতে। তার তো ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা সার্কুলেট হবে, তো এই টাকাটা সার্কুলেট হবে, এবং ওই টাকা থেকে কিছু সঞ্চয় করার ব্যাপারে আমরা উৎসাহিত করতেছি, যেটা দিয়ে যেন তারা ছোটোখাটো কোনো কাজও করতে পারে, শুধু সংসারের ব্যয় না। আমরা একটা হাঁস মুরগির চাষ করতে পারে, কিংবা অন্যান্য করতে পারে। অর্থাৎ আমরা চাচ্ছি যে এই টাকাটা একটা পরিবারকে সাহায্য করুক, একই সাথে এটা সার্কুলেট করুক, যাতে করে এর সুফল অন্যরাও পায়। মানে হি ইজ ফ্রি টু স্পেন্ড, কিন্তু কিছু আউটপুট কথা ভাবুক। নজরুল ভাই, আপনি জানেন ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কোনো দেশে এই যে আপনার ইউনিভার্সাল বেসিক পে বলে একটা কথা আছে, ডেস্টিটিউট যাদের কোনো ইনকামই নেই তাদেরকে রাষ্ট্র টাকা দেয়, কিন্তু এটা বলে তুমি এই জায়গায় এই কাজগুলো করবে, করে ট্রাই টু পে ইট ব্যাক। এক্সাক্ট না, ট্রাই, এটা তো পরের আর কি ব্যাপার আর কি। এখনই বললে পরে তো আপনার যে আমাদের দেশের কিছু এনজিওর মতো হয়ে যেত আর কি, যে সাহায্য করা হইতেছে কিন্তু ফেরত দেওয়া লাগবে আরো বেশি, না কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, কিন্তু ট্রাই না, আমাদের এখানে তো আমরা বলতেছি যে শুধু তারা এটা দিয়ে কিছু নিজের প্রয়োজন মেটাবে না, আমরা এনকারেজ করতেছি তারা যেন এটা দিয়ে তারা কিছু একটা করে, যাতে করে তারা সেলফ রিলায়েন্ট হতে পারে। এই কার্ড চিরদিন তাদেরকে আমরা টাকা দিতে থাকবো এমন না, কিন্তু যারা কিছুটা সেলফ রিলায়েন্ট হতে পারে তখন আর এই টাকা সে প্রাপ্য হবে না। এই কথাটা আপনি যা বলেছেন পরিষ্কার বলেছেন, এবারে নাইস স্পিকার যাই বলেছেন, ব্যাখ্যা খুবই সুন্দর, কিন্তু প্রশ্ন একটা তারপরে থাকছে, টাকাগুলো কি যথাযথভাবে যাচ্ছে? কোনো ধরনের বাধ্যবাধকতা? অত্যন্ত অনেক প্রতিষ্ঠান, অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরকে ইনভলভ করে আমরা কিন্তু এই তালিকাটা করেছি। নো ডেটাবেস, আপনাদের কোনো ডেটাবেস নেই তো? না, আছে, আমরা ডেটাবেস করে ফেলেছি অলরেডি। আপনি এটা একটা ইন্টারেস্টিং আর কি, যে আমরা একেবারে হুবহু আপনাকে বলে দিতে পারবো যে কোন ইউনিয়নের কোন গ্রামে একেবারেই মানে একেবারেই নিঃস্ব যারা আর কি, সেরকম কয়জন আছে, কে আপনার আপনি যে বলছেন ঠিক তো? এটা এক্স্যাক্টলি, আমি আপনাকে পত্রপত্রিকা বা কোনো জায়গায় দেখি না, এটা আপনি চেক করেন, কারণ এত কিছু তাদের জানার তো দরকারও নাই। আমরা যেটা দায়িত্বটা আমাদের, আমরা যদি কোনো গ্রামে আমার জানাশোনা কাউকে যদি দেই, আর তার চেয়ে নিম্ন কেউ যদি না পায়, এর দায়িত্ব তো আমাদের নিতে হবে, এর জন্য বদনামটা আমাদের হবে। জি, এটাই কথা। কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু শুনেছেন কি আপনারা? না, কোনো কমপ্লেইন শুনি নাই। না, কারণটা হলো কি? কারণটা হলো যে আমরা এটা খোঁজখবর নিয়েই দিচ্ছি, যে একেবারেই হতদরিদ্র যারা, তারা প্রথম, তারপরে নিম্নবিত্ত, একেবারে নিম্নবিত্ত যারা তারা, দেন স্বল্পবিত্ত যারা আর কি, যাদের অল্প কিছু আছে তারা। আমরা এখন এই পর্যন্ত করতেছি, মানে এরকম ডিমার্কেশন করে একদম ডিমার্কেশন করে আমরা এই পর্যন্ত করতেছি। আমার মিস্টেক, আমি কিন্তু প্রতিদিন এটা পড়ি, কিন্তু আমি এরকম করে ডিমার্কেট করে কাজটা আমি পাই। আমরা এটাকে পাবলিক খুব বেশি এটা নিয়ে আলোচনা, আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব, আমাদের এমনভাবে করতে হবে যাতে আমাদের এটা নিয়ে কোনো বদনাম না হয়। আমাকে যদি বলেন তাহলে এইটা একটা হিস্টোরি মেকিং একটা ঘটনা হতে পারে, তাই হচ্ছে প্রপারলি করা যদি যায়। আল্লাহর মেহেরবানি দেখবেন আপনারা যে তারেক রহমানের নেতৃত্বে যে কাজটা হচ্ছে, এটা খুবই অর্গানাইজড হইতে হচ্ছে, এবং এই জিনিসগুলির এখন না খালি, উনি যখন লন্ডনে থাকতেন, আমরা যখন তার সঙ্গে মিটিং করতাম, বসতাম যখন, উনি তখন বলেছেন দেখলেন, এবং তখন থেকে লোক, এবং আপনি খেয়াল করবেন যে তার বিশেষ সহকারী কিংবা উপদেষ্টা যাদেরকে দেওয়া হচ্ছে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এর মধ্যে এমন সব লোকরা আছে
যারা এই কাজগুলো অনেক দিন ধরে করতেছে। যেমন আপনি বৃক্ষরোপণের যে কমিটি, যেটা আমাকে চেয়ারম্যান করা হয়েছে, এখানে এমন 2 জন সদস্য আছে যারা গত 3 বছর ধরে ওনার সঙ্গে কাজ করতেছে এই বিষয়টা নিয়ে। আপনি জানেন, আপনি যে এখন যত গাছ বোনা হবে, প্রত্যেকটা গাছে ডাটা বেঁচে আসবে, ওই গাছটা বেঁচে আছে না মরে গেল, ওই গাছটা অসুস্থ হলো কি না হলো, এই পর্যন্ত খবর আমরা রাখবো। মানে আপনারা রাখবেন বলে পরিকল্পনা বলছেন, কিন্তু আর কি হচ্ছে? না না, আমরা রাখবো। আপনার বলতেছি, এমনকি যদি আপনি 2টা গাছ বুনেন আর জানান, ওটা আপনি ডাটাবেসের মধ্যে আসবে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এবং বছরে আমরা 5 কোটি গাছ বুনবো মান্না ভাই। এই বছর হয়তো 5 কোটি নাও পড়তে পারে। গ্রেট। আমি আপনাকে কারণ এত সারা পাইনি আমরা এখনো। নজরুল ভাই, প্রসঙ্গটা একটু বদলাই, একটু মানে একদম পুরাটা বদলাচ্ছি না, কিন্তু ওইটা ধরে আরেক জায়গায় যাচ্ছি। IMF এর কথা বললাম আমি, তো IMF আবার আপনাদেরকে বলেছে, বিশেষ করে আপনারা যখন IMF ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, আপনারা মানে সরকার 300 কোটি টাকা চেয়েছে, তখন আরেকটা প্রশ্ন তুলেছিল, তোমাদের যে সংস্কারগুলো করবার কথা ছিল সেই সংস্কার প্রপারলি করনি। সেটা ইকোনমির ক্ষেত্রে বলেছে, পলিটিক্যাল ক্ষেত্রে কিছু বলেছে, ব্যাংকের ক্ষেত্রে কিছু বলেছে, এবং এগুলোর আপনারা জবাবও হয়তো কিছু কিছু দিয়েছেন। এবং এই জন্যে একটা ট্রান্স অফ দি ওই যে প্রথম ইনস্টলমেন্ট যেটা, এটা বন্ধ আছে। সংস্কারের ব্যাপারে বিএনপি কি খুব স্পষ্ট আছে, দৃঢ় আছে, সামনের দিকে যাচ্ছে? তাহলে IMFই কেন কথা বলবে, ওয়ার্ল্ড ব্যাংক কেন বলবে? বিরোধী দল তো বলছি, সেই প্রসঙ্গে পরে আসবো। না, ব্যাপারটা হচ্ছে যে সংস্কারের ব্যাপারে তো আমাদের অবস্থান খুব স্পষ্ট। আপনি যদি জুলাই সনদ যেটা আর কি, যেটা পাবলিকলি সংসদ ভবনের চত্বরে, দক্ষিণ চত্বরে সবার সামনে যেটা দস্তখত হয়েছিল আর কি, আমিও করেছিলাম, আপনি সহ আর কি, যে আপনারা করেছিলেন, যেটা ওটাই হলো জুলাই সনদ। জি। আমরা বলেছি যে উইল গো বাই জুলাই সনদ। আপনি এখানে যা যেভাবে বলা আছে আমরা সেই অনুযায়ী যাব। আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে আমরা সরি, আমরা ওই অবস্থানেই আছি। এবং এটা তো জাতীয় সংসদে আইন আকারে কিছু সংশোধন হবে, কিছু সংশোধন হবে সংবিধানের সংশোধনীর মাধ্যমে, সেটাও জাতীয় সংসদেই পাস হতে হবে আর কি। কোনোটা সিম্পল মেজরিটিতে, কোনোটা 2/3 মেজরিটিতে পাস হতে হবে আর কি। এটা না হওয়া পর্যন্ত সংস্কারের ব্যাপারে আমাদের সদিচ্ছা নিয়ে কারো আলোচনার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি একটু বলি ভাই, হ্যাঁ একটু বলি আমি। জি বলেন। মানে সমস্যাটা কোথায় হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি দূর থেকে, ধরেন ওই পুরো প্রক্রিয়ার মধ্যে তো আমি ছিলাম, আপনিও ছিলেন, সবসময় হয়তো ছিলেন না। প্রথম দিকে ছিলাম। আপনি প্রথম দিকে ছিলেন, পরে প্রতিনিধিত্ব, মেলা মানুষ আপনাদের বেলা ছিল। ওই কারণে যেটা হয়েছে সেটা হলো যে একটা প্রশ্ন উঠেছিল, আমরা যতগুলো ব্যাপারে একমত হলাম, সেটা যে নির্বাচনের পর যারাই ক্ষমতায় যাব তার এটা করবেন, তার একটা অঙ্গীকার চাই। অঙ্গীকার যদি করেন তার মানে আপনি পার্লামেন্টে গিয়ে করবেন, হ্যাঁ, তার মানে পার্লামেন্ট মানলেও আপনি করবেন। কিন্তু সমস্যা হয়েছে, আমরা একই, আমরাই অঙ্গীকার করেছি তো। না করেছেন, আমি তো তাই বলছি, আমরা বলেছি জুলাই সনদে যেভাবে আছে আমরা এক্স্যাক্টলি সেইভাবে করব। আমি বলছি সেইভাবেই করছেন, কিন্তু সেটা হচ্ছে বলে হচ্ছে না বলে অভিযোগ। সেটা কি এক নম্বর হচ্ছে, যেমন আমি বলি আপনাকে, সেখানে জুলাই সনদেই লাল অক্ষরে লেখা ছিল, মনে আছে যে কোনো ব্যাপারে কারো যদি নোট অফ ডিসেন্ট থাকে, যে আপনি যে নোট অফ ডিসেন্ট দিবেন আপনার নির্বাচনী ইস্তাহারে সেটার উল্লেখ থাকতে হবে, এবং যদি সেটা জনগণ এটার পক্ষে রায় দেয় তাহলে আপনি যেভাবে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন সেইভাবে হবে। আমরা করবো তো সেটা না, কিন্তু ওইটা নিয়ে তো বিতর্ক রাখছে না। বিতর্কটা হচ্ছে যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেই অধ্যাদেশগুলো সব আপনারা মানছেন না। এটার ব্যাপারে কোনো কমিটমেন্ট ছিল না কারো। না, আমি তো বলছি কমিটমেন্ট ছিল, বলছি না তো। হ্যাঁ, কিন্তু অধ্যাদেশ যখন হয়েছিল তখন সেই অধ্যাদেশ জারি করার ব্যাপারে আপনারা আপত্তি করেননি। যেমন আপনাদের যে 31 দফা আছে তার 1 নম্বরই বিচার বিভাগের স্বাধীনতার কথা আছে, সেখানে বিচার বিভাগের সচিবালয়ের কথা আছে, তো সেটা তো আপনারা এখনো করছেন। আমি ওইটা বলছি না রোজি ভাই, আমি যেটা বলছি তা হচ্ছে যে আপনারা এইটাকে শুধু সংসদের ব্যাপার করছেন, আর বিরোধী দল বা অন্যান্যরা বলছে সংসদের ব্যাপার তো বটে, সংসদ সার্বভৌম, আলটিমেটলি ওইখানে যা সিদ্ধান্ত হবে তাই তো, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু আগে যে বললেন যে আমরা এই জিনিসগুলো করব এবং সংসদের মাধ্যমে করব, সেগুলো কেন সংসদের মধ্যে নিয়ে এসেছেন? কারণ অনেকগুলো বিষয় তো আমরা মনে করেছি যেভাবে অধ্যাদেশ হয়েছে ওইভাবে আমরা যে স্বাধীনতা কিংবা সচিবালয় চাচ্ছি যে কারণে, সেটা ওই আইন দ্বারা কভার হচ্ছে না।
এটা আইনটাকে কিছু পরিবর্তন করতে হবে, নতুন করে আমরা সাবমিট করব সংসদে। অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে, অবশ্যই বিচার বিভাগের সচিবালয় থাকবে। কিন্তু যেভাবে তারা অধ্যাদেশ করেছে, আমাদের বিবেচনায় সে অধ্যাদেশে এই দুই উদ্দেশ্য পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয় না। আরও মনে করি যে এটা আরও ভালোভাবে করা যেতে পারে। আপনাদের উদ্দেশ্য সম্পর্কে পরবর্তী যেরকম করে বলেছেন না, ধরেন দুটো জিনিস তো আছে, একটা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, আর একটা হলো বিচারক নিয়োগ। আপনাদের কথা স্পষ্ট, আপনারা যেরকম করে বলছেন বিচারক নিয়োগের ব্যাপারে আপনাদের একটা কর্তৃত্ব থাকতে হবে। জি, আমাদের কর্তৃত্বের কি আছে? কর্তৃত্ব আপনি আমাদের নির্বাচনী ইশতেহার যদি পড়েন, তাহলে আপনি দেখবেন খুব স্পষ্টভাবে বলা আছে যে বিচারক বা সরকারি কর্মকর্তা বা নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা, দেশপ্রেম এসবকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনোভাবেই কোনো নিয়োগে দলীয়করণ বা দলের পছন্দ অপছন্দের বিবেচনা হবে না। আপনি এরপরে এই সন্দেহ করার কি আছে? সেখানে আপনি এক্সিকিউটিভের পাওয়ার রাখতে বলছেন। যে পর্যন্ত এটা না হয়েছে এই পর্যন্ত অভিযোগ করার কিছু নাই। আমি বলতেছি যে আমরা বিচার বিভাগে করে ফেললেন, তারপর অভিযোগ করে করব আপনি আইন করে ফেললে, আইন যেটা অধ্যাদেশ হয়েছে সেটা যেমন আমরা আইন না করে সংশোধন করতে চাচ্ছি, আইন হলেও তো কেউ না কেউ এটা সংশোধন করতে পারবে, মানে তাই না? যদি সে আইন যথাযথ বাতিল করে দিলেন নজরুল ভাই, এই বিষয়টা যদি এতই আপনাদের কাছে জরুরি হতো তাহলে 3টা মাস সময় পেলেন, এর মধ্যে এটা তো পাবলিক করতে পারতে যে এই জিনিসগুলো আমরা মনে করি এরকম করে করা উচিত, তা এইরকম একটা ডিবেট হতে পারতো। আজকে যেমন আমি মনে করছি ওদের কথা দিয়ে আমি আমার যুক্তি সবসময় বলছি না, আমি মানে এটার পরিচালক বা সঞ্চালক হিসেবে ওদের ওপিনিয়নকেও ইনকর্পোরেট করে আপনার কাছে বলছি। তাদের কাছে ধারণা হচ্ছে যে আপনারা তখন মানেননি, যেমন বলা হচ্ছে সংস্কার পরিষদ হোক, সংস্কার পরিষদ হবে না আপনাদের। সংস্কার পরিষদ আমরা কখনো রাজি হই নাই। সংস্কার পরিষদে রাজি হননি, কিন্তু এটা এত বড় কি ব্যাপার হলো? অবশ্যই ব্যাপার হলো, একটাই ব্যাপার, অবশ্যই বাংলাদেশে কোনোদিন ওইভাবে সংস্কার পরিষদ হয় নাই, সংস্কার পরিষদ হয়নি। কিন্তু ভাই আপনারা কন্টেস্ট করেছেন যে সংস্কার হয় না সংবিধানের, কিন্তু সংবিধানের সংস্কার হয়। সংবিধান সংশোধন হয়, শুধু সংশোধন হয়, সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধন হয়, সংবিধান সংস্কার না। মানে অনেকগুলো বই তো আপনি বাজারেও এখন পাবেন, কনস্টিটিউশন রিফর্মস ইত্যাদির উপরে বিভিন্ন জায়গাতে। আমি শব্দটা আমি বুঝাতে পারছি, সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধন হয়। মানে নজরুল ভাই, আমি একটু বলি আপনাকে, আপনি নিশ্চয়ই এটা বোঝেন বা আমার সম্পর্কে জানেনও আপনি, আমি এই বিষয়গুলো খুব থরলি ফলো করছি। মেবি আমি আপনাদের সাথে এই দায়িত্বের মধ্যে নাই, কিন্তু আমি থিওরিটিক্যালি ইথিক্যালি তো দায়িত্ব বোধ করি, রাজনৈতিকভাবে বোধ করি, অতএব এটার মধ্যে থাকি। আমি দেখছি কীরকম যে আপনারা যেটা বলছেন যে সংবিধান সংশোধনের লক্ষ্যে বা সংস্কারের লক্ষ্যে এই সংশোধনগুলো করব। যখন নতুন সংবিধান দেবার কথা বলা হয়েছে, নতুন করে পুরোনোটা ফেলে দেবার কথা বলা হয়েছে, তখন কিন্তু আমরা একসাথে কথা বলেছি না, আমরা সংশোধন করে এটাকে রিফর্ম করব। মানে কিন্তু ওইটা কারা করছে? এই পরিষদটাই তো। আপনি খেয়াল করছেন জুলাই সনদের একদম প্রথম লাইনটাই সংবিধান সংশোধনের লক্ষ্যে, জি তাই, নিম্নোক্ত সংস্কার প্রস্তাব, সেটা মেনেছি সবাই। আর আমরা তো বলতেছি যে সংবিধান সংশোধনের লক্ষ্যে এই সংস্কার প্রস্তাব, তার মানে সংস্কারটা সম্পন্ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। জি, এক্স্যাক্টলি সেম কথা। আমরা কি বাইরে কি বলেছি? আমরা বলেছি সংবিধান সংস্কার না, সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধন। আপনি আমার প্রশ্নটা একটু শোনেন। আমি যখন সংস্কার পরিষদ বলছি, সংবিধান সংস্কার পরিষদ, আপনি সংস্কার শব্দ নিয়ে আপত্তি করছেন। আমরা আপত্তি করেছি যে দেয়ার ক্যানট বি এ বডি প্যারালাল টু দি জাতীয় সংসদ। প্যারালাল টু হচ্ছে না, এই বডি তো হচ্ছে। অফকোর্স প্যারালাল। আপনি যেখানে প্রস্তাবটা বলা আছে যেটা আলাদাভাবে শপথ নিতে হবে, আপনি আলাদা, আপনি যদি প্যারালাল না হলে আলাদা শপথ নেওয়া লাগবে কেন? 1 2 নম্বর হলো ওটার একটা নির্দিষ্ট সময়, ওই সময় পর্যন্ত আপনি আর কোনো আর কিছু আলোচনা করতে পারবেন না, এরকম কি বলা হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি ওই সময়ের মধ্যে সংস্কারটা শেষ করার পরে আপনার জাতীয় সংসদের যে সদস্য, আপনি যে শপথ নিচ্ছেন সেটা কার্যকর হবে। অর্থাৎ জাতীয় সংসদের যে অধিকার, যে ক্ষমতা, এটা আপনার সংবিধান সংস্কার পরিষদের এই ক্ষমতা তো নাই। এর ক্ষমতা শুধুই সংবিধান সংস্কার করা। তাহলে বাকি যে কাজগুলি আছে সেই কাজগুলি করা যাবে সংবিধান সংস্কার পরিষদের কাজ শেষ হওয়ার পরে।
মানে when you take over as a member of parliament. মানে আজকে আমি একটু কনফিউজ হচ্ছি আপনার কথা শুনে এই কারণে যে যেহেতু ওই পরিষদের আলোচনার কি বলে সংবিধান সংস্কার কমিশনের বিবরণীতে আমি ছিলাম, সেখানে কিন্তু কথাই ছিল যে ইলেকশন হবে, ন্যাশনাল ইলেকশন, একটা ন্যাশনাল অ্যাসেম্বলি গঠিত হবে উইথ এ কনস্টিটিউয়েন্ট পাওয়ার। ইট ইজ নট এ সেপারেট সব অ্যাসেম্বলি। সময় কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে এর সংবিধান জাতীয় তো সংসদে। ওইটার জন্য শপথের কথা বলা হয়েছে। আলাদা করে করতে হবে কেন? না, কিন্তু অধ্যাদেশে যখন আছে তখন আপনার অধ্যাদেশ তো আমাদের কারোর সঙ্গে আলোচনা করে করা হয় নাই। তাই কি? অবশ্যই। দুঃখের বিষয় হলো যে আমাদের সাথে বহু জিনিস আলোচনা করা হয়নি, আমরা ধারণা করেছি। আমাদের সঙ্গে এখন আলোচনা আমি হয় বলছি মানে আমি ভিতরে জামাতের সঙ্গে আলোচনা হয়েছে কিনা আমরা জানি না, আর আমরা কিন্তু মনে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয় না। আর বাকিরা মনে করেছে ভেতরে বিএনপি, জামাত এবং এনসিপির সাথে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয় অন্যদের সাথে আলাপ হয়নি। শুনেন, আমাদের সঙ্গে আলোচনা হতেই পারে না, কারণ হচ্ছে যে সংস্কার প্রস্তাবের যে নোট অফ ডিসেন্টগুলি এটা মূলত আমরা দিচ্ছি। জি অবশ্যই। কিন্তু আপনার যে অধ্যাদেশ হয়েছে, অধ্যাদেশে নোট অফ ডিসেন্টের অংশটা বাদ দেওয়া হয়েছে। তা আমাদের সঙ্গে আলোচনা করলে এটা হয় নাকি? আচ্ছা, এই বিতর্কের মধ্যে আর যাচ্ছে না, কারণ এখানে একটু কনফিউশনের ব্যাপার হচ্ছে। তারপরে আমি মনে করি যে সচিবালয় করাটাও আপনারা ঠিক মনে করছেন না। আমরা সচিবালয় করার পক্ষে। ওইটা তো উদ্বোধন করা হলো, মিষ্টি সব হবে, তারপরে এখন বাতিল করলেন থাকবে। কিন্তু যেভাবে অধ্যাদেশটা করা হয়েছে এটা আমরা মনে করি যে এটা ঠিক এইভাবে সচিবালয় প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সেটা সফল হবে না। একটু ব্যাখ্যা করবেন? ব্যাপারটা হচ্ছে আমি ডিটেল পারবো না, কারণ আমি এটা আই এম নট ইনভলভ ইন দিস। কিন্তু আমরা যেটা আলোচনা আমাদের মধ্যে হয়েছে সেটা হলো যে সংবিধানের সচিবালয়টায় দরকার, আপনার উচ্চ আদালতের দরকার, কারণ নিম্ন আদালত প্রত্যক্ষভাবে এখন উচ্চ আদালতের অধীন হয়ে যাবে। এত বড় কাজ পারফর্ম করা, সারা দেশে নিম্ন আদালত তো অনেক, তো সেটাকে যদি তারা মনিটর করতে চায়, কন্ট্রোল করতে চায়, তাদের সব ব্যবস্থাগুলো দায়িত্ব নিতে, দে উইল নিড এ সেপারেট সেক্রেটারিয়েট। আপনি তো মানে সচিবালয়ে তো অনেক সচিবালয় আর কি, প্রত্যেক মন্ত্রণালয়েরই সচিবালয় আছে, তাই না? তার মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব তো তাদের কাজ করতে হয় আর কি, তাই না? তো এরকম মানে উচ্চ আদালত যেটা আমরা যেহেতু আইন করেই করেছি, একমত হয়েই করেছি যে তাদের বিচারক নিয়োগ, তারপরে নিম্ন আদালতের বিচারক নিয়োগ, এমনকি তাদের ছুটি দেওয়া, তাদের চাকরির বিভিন্ন কাজকর্মগুলির মনিটর করা, শোকজ করা, উমুক করা, এগুলো বদলি করা, এগুলো সবই উচ্চ আদালতের দায়িত্বের মধ্যে পড়ে গেছে এখন। এই কাজগুলি করার জন্য তাদের একটা আলাদা সচিবালয় দরকার। যেমন নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় আছে, তাদের আলাদা সচিবালয় থাকবে। আমরা তো রাজি হয়েছি সেটা, কিন্তু যে অধ্যাদেশের মাধ্যমে যেভাবে সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আমরা মনে করেছি যে সেটা মানে আপনি এখানে যেহেতু বলছেন যে এত ডিটেলস বলতে পারবেন না, আমি হয়তো বলবো না, এত ডিটেল আমি জানিও না, আমি ধরে আমরা অন্য পয়েন্টে যাই। মানে ধরেন সংস্কারের মধ্যে যেমন গুম কমিশন বাতিল করেছেন আপনারা, কেন? একই কারণ, যেভাবে আমি বলি আপনাকে একই কারণ, যে এখন আমাদেরই সবচেয়ে বেশি মানুষ গুম হয়েছে, বিএনপির চেয়ে বেশি গুম হয়েছে, এই দাবি কেউ করতে পারবে না। করবে না, কেন করবে? তা আমাদেরই সব বেশি গুম, এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেও গুম হয়েছিল। তা আমরা গুম কমিশন তো এমন চাই যাতে সত্যি সত্যি যারা গুমের জন্য দায়ী তারা যেন শাস্তি পায়। আমাদের কাছে মনে হয়েছে যে আইনটা করা হয়েছে সেটা যথেষ্ট না। আপনারা এটার মধ্যে একটা ধারা শুধু যুক্ত করেছেন সম্ভবত, যাতে বলা হচ্ছে যে যদি জাতীয় নিরাপত্তার স্বার্থে কাউকে আটক করা হয় তাহলে তাকে গুম বলা চলবে না। নজরুল ভাই, যে কোনো আটকই আপনি জাতীয় নিরাপত্তা বলে চালাতে পারবেন মান্না ভাই? এটা আলোচনা মূলত এটাই আলোচনা তারা করতেছে, জাস্ট এরকম একটা শব্দ দিয়ে আলোচনা যারা করতেছে তারা তো আমাদের বিরোধিতা করার জন্য করতেছে। শব্দ দিয়ে কেন? এটা আপনারা বিলের মধ্যে যেটা সংশোধনের কথা বলেছেন, যুক্ত করার কথা বলেছেন, এটা বলেছেন, জাস্ট ল্যাঙ্গুয়েজটাই এরকম, জাতীয় নিরাপত্তার কারণে যদি কাউকে আটক করা হয় তাকে গুম বলা যাবে না, গুমের ডেফিনেশন। এটা না সংসদের মধ্যে বিতর্ক হলো না, আইনমন্ত্রী একরকম বললেন, এদিক থেকে এনসিপি। আবার আমি বলবো যে এটা ডিটেল আমি পারবো না বলতে আপনার কাছে, কারণ এটা আইনের ব্যাপার। আমি পার্সোনালি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সময় গুরুত্বপূর্ণ। আপনি যেমন যে কোনো আইন, যে কোনো অবস্থা, যদি যুদ্ধকালীন অবস্থা হয় কিংবা ইমার্জেন্সি সিচুয়েশন যদি হয়, যেমন এই যে আমাদের দেশে হাম হচ্ছে আর কি, এটা যদি আরও বড় মহামারী আকারে ছড়ায় পড়ে আর কি। আপনার মনে আছে মান্না ভাই যে এসেনশিয়াল সার্ভিসেস অ্যাক্ট বলে একটা আইন আছে?
এবং এই আইনটা কিন্তু হয়েছিল বিশ্বযুদ্ধের সময়, যে আপনার যত অধিকার থাকুক, আপনার যত সুযোগ থাকুক, যুদ্ধ যখন চলতে থাকে তখন যুদ্ধকালীন কাজকর্ম যেগুলেন সেগুলো হলো প্রায়োরিটি। আপনি ওই সময় অন্য আর কোনো অধিকার আপনার থাকবে না। এটা হলো এসেনশিয়াল সার্ভিসেস অ্যাক্টে এটা বলা ছিল। তো আপনার সেরকম সিচুয়েশনে অনেক কিছুটা রিল্যাক্সড হয়, কিন্তু জেনারেলি জাতীয় নিরাপত্তার কথা বললে কাউকে গ্রেপ্তার করা হবে বা গুম করা হবে আর সেটার বিচার করা যাবে না, এরকম চিন্তা বোধহয় নাই। মানে বিতর্কটা বাড়াচ্ছি না, আরও অন্যদিকে যেতে হবে বলে কেন আপনি যে পরিস্থিতির কথা বলছেন বিশেষ তার কোনো উল্লেখ নেই আপনাদের যে ওটা না হলে সেরকম সিচুয়েশন ছাড়া জেনারেলি জাতীয় নিরাপত্তার কথা বললে একজনকে গুম করে ফেলবে আর সেটার জন্য কোনো ব্যবস্থা হবে না। আমার মনে হয় না এরকম কোনো আলোচনা। নো, অতীতের সরকার করেছে, এখন আপনি বলবেন আমরা কি সরকার কোন আইনের বলে করে নাই? অতীত সরকার যেটা করেছে সেটা বলছি, গুমটা করে বলেছে জাতীয় নিরাপত্তার জন্য এটা করা হবে, তার কোনো ইনফরমেশন দেওয়া হবে না। অ্যারেস্ট হয়েছে, এই থানায় দিয়ে গেছে বা ধরেন বিশেষ বাহিনী নিয়ে গেছে, তাদের অফিসে তাদের গ্রেপ্তারকৃতদের স্বজনরা গেছে, গিয়ে বলেছেন না আমরা গ্রেপ্তার করি নাই, মানে আমাদের বাসা থেকে নিয়ে আসলে। অথবা এগুলো সবই আপনি জানেন না কোনটা। এখন যদি আপনি বলেন যে না জাতীয় নিরাপত্তার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাকে গুম বলা যাবে, এখানে কি আপনি এই বিশেষ পরিস্থিতি হলে অন্য যে আপনার জাতীয় নিরাপত্তা কি, রাষ্ট্রীয় নিরাপত্তা কি কি না, এটা কোনো ডেফিনেশন আছে না? এখন সেই ডেফিনেশন একটা বাড়াতে পারেন, পারা যায় কি না? হ্যাঁ, বাড়াতে ব্যাখ্যা তো অতীত হয়েছে এরকম করে। যে পর্যন্ত এই আইনটা সংসদে উপস্থাপিত না হয়েছে আমার মনে হয় এ পর্যন্ত এটা নিয়ে বেশি অভিযোগ করার কিছু নাই। কারণ আমি মনে করি সেটা হলো যে এই ধরনের অপরাধের বিচারের দাবি বিএনপির চেয়ে আর কারো বেশি নাই। এই ধরনের অপরাধের বিচার হওয়াটা বিএনপির চেয়ে আর কারো বেশি জরুরি না। কাজে আমরা নিশ্চয়ই এমন আইন করব না যে আইন আমাদেরই নেতা যারা কর্মী যারা গুম হয়েছে তাদের বিচার বাধাগ্রস্ত করবে, তাদের বিচার হবে না, এমন কোনো আইন আমরা করবো না। বিষয়টা এরকম নয় যে আপনাদের লোক বেশি গুম হয়েছে বলে আপনারাই সঠিক আইন করতে পারবেন, তারা নিশ্চয়ই আপনাদের যে কষ্ট হয়েছে সেটা সমগ্র জাতি অ্যাপ্রিসিয়েট করে, মূল্য দেয়। কিন্তু যখন একটা আইন করা হচ্ছে তখন সে আইন দেখবার অধিকার, কথা বলবার অধিকার সবারই আছে। কিন্তু আপনি এটা মনে করার আমি বলতেছি আইনটা উপস্থাপিত না হওয়া পর্যন্ত বা পাস না হওয়া পর্যন্ত আমি আপনাকে শুধু অনুরোধ করবো এটা আর কি, যে যাই বলুক আর কি আপনি এটা বিশ্বাস করেন না। আমি বিশ্বাস করছি, আপনার মাধ্যমে জনগণকে বলতেছি যেটা বিশ্বাস করা কোনো যুক্তিসঙ্গত হবে না যে দলে সবচেয়ে বেশি মানুষ গুম হয়েছে সেই দল এমন আইন পাশ করবে যে তার সহকর্মীদের গুমের বিচার হবে না। এটা হতে পারে না। ওকে, আপনার কথার উপরে বিশ্বাস করেই আমি রেখে দিলাম। অন্তত আমি বিশ্বাস করি এটা। হ্যাঁ, ঠিক আছে, আপনার বিশ্বাসের উপরেই আমি দর্শকদেরও বলছি, নজরুল ভাই আজকে অনেকগুলো মূল্যবান কথা বলেছেন, তার মধ্যে এটা আর একটা মূল্যবান কথা যে দল এই ধরনের অত্যাচার সহ্য করবার পরে এই জায়গায় এসছে তারা এটার কোনো মিস ইউজ করবে না। এটা তো এমনি বলা হয়, আগেও বলা হয়েছে, এখন উনি বললেন আপাতত এই টক শো প্রসঙ্গ বদলাবার জন্য অথবা জাস্ট আলোচনার বিষয়টা বদলাবার জন্য আমরা এখান থেকে সরে যাচ্ছি। ধরেন একইভাবে বলি তথ্য অধিকার কমিশন, এটাতে কি সমস্যা? একই কথা মান্না ভাই, কমিশনের সব সদস্য পদত্যাগ করলো। হ্যাঁ, ওটা কেন? আপনার সুপ্রিম কোর্টের সব বিচারপতি পদত্যাগ করছিল। সমান করে দেখছেন? আপনার বাতিল প্রকারের ইমাম সব পালায় গেছিল। এই দুটোকে সমান করে দেখছেন? সমান না, মানে আমি বলতেছি একসাথে পদত্যাগ করাটা কোনো বিচিত্র ব্যাপার বাংলাদেশে না আর কি, এটা হয়। কিন্তু পয়েন্ট যেটা সেটা হলো যে তথ্য অধিকার কমিশনের মাধ্যমে এটা বহু বছর ধরে এটা আছে না, কিন্তু এটা পারফরমেন্সকে আমরা দেখছি কখনো? দুর্নীতি দমন কমিশন আপনি দেখছি আমরা খুব পারফরমেন্স। আবার একসময় বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন হলো দুর্নীতিবাজদেরকে ক্লিয়ার করা। আপনি পরিবর্তন চাই না? আমরা চান তো, সেই জন্যই তো অধ্যাদেশ। কিন্তু অধ্যাদেশটা পরিবর্তনের যথাযথ না আর কি আমরা মনে করেছি। আমরা মনে করেছি যে এটা আরো কার্যকর একটা ব্যবস্থা হওয়া দরকার। মানে আপনি অবশ্য আগেই বলেছেন যে এটা ঠিক পাল্টা কি জবাব দেওয়া হবে ততক্ষণ না পর্যন্ত আপনি এটা নিয়ে অভিযোগ করবেন না, দয়া করে। অভিযোগ করছি না, কিন্তু এটা বলি যতক্ষণ পর্যন্ত আপনারা এটা না দিচ্ছেন, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত দয়া করে কেউ মনে করবেন না যে আমাদের আমরা যেটা সাবমিট করব সেটা এর চেয়ে খারাপ হবে, এটা মনে করবেন না, এটা ভালো হবে। আমি তা বলছি না, বা অন্যরাও এরকম বলে নাই, কিন্তু যতদিন পর্যন্ত আপনি সাবমিট না করছেন ততদিন পর্যন্ত তো আগের আইনটা বহাল থাকছে।
আগের আইন মানে হচ্ছে ছেড়ে যাওয়া সরকারের আইন। আপনি কি মান্না ভাই, আমি আপনাকে একটা বলি, মানে এর চেয়ে ভালো কফি যে পর্যন্ত না আসছে এ পর্যন্ত এটা খাওয়া লাগবে, কোনো না, এখন সন্দেহ নাই। আপনাকে আরেকবার কফি দেওয়া কিন্তু যাবে না। এটা বদলায় যে কফিটা দিবে ওটা না খাওয়ার আগে দয়া করে বললেন না আর কি, যেটা এটা এর মতো বা এর চেয়ে ভালো না। আমরা মনে করি যে দ্যাট উইল বি বেটার, ওটা ভালো হবে আরো। ওকে, সেটাতেই থাকলাম। তাইলে আমি আর একটা বিষয়ে যাই, প্লিজ। যেটা আপনি জানেন, সেটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ। এটা করলেন কেন? এই ব্যাংকগুলো চুরি টুরি করে লুটপাট করে ব্যাংক শেষ করে দিয়েছিল। তারপরে গত সরকার এগুলো ধরে টরে একসাথে মিলে একটা সম্মিলিত ব্যাংক করলো। করবার পরে সেই ব্যাংকগুলোকে তারা প্রথম 10,000, তারপরে 25,000 কোটি টাকা, মোট 35,000 কোটি টাকা সাপোর্ট দিলেন। এরপরে এখন আপনারা ওই অধ্যাদেশ পরিবর্তন করে 18 ক যুক্ত করলেন, করে বললেন যে এর আগের মালিকরা যদি আসে বা শেয়ার হোল্ডার আসে, তাহলে 7.5% ডাউন পেমেন্ট করে মালিকানা ফেরত পাবে। সো মুরগির কাছেই তো বাগা দিচ্ছেন। আপনি একটা জিনিস আপনি খেয়াল করেন, এই প্রত্যেকটা ব্যাংকের যারা আমানতদার আছে, এই আমানতদারদের দায়িত্ব কে নিচ্ছে? আপনি নেবেন, আপনারা মানে গভর্নমেন্ট। আপনি যারা এই চুরিটা করেছে, চামারি করেছে যারা আর কি, আপনি তাদেরকে দায়বদ্ধ করবেন না? কিভাবে করবেন? মালিকানা দিয়ে? আপনার মনিটর করা লাগবে তো। আপনি প্রত্যেকটা ব্যাংক, আপনার তার তো কিছু দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা যদি এটা রিল্যাক্স ছিল বলেই না তারাই চুরিটা করতে পারছে, কিংবা যারা দায়িত্বে ছিল তারা নিজেরা সহমিলা চুরিটা করছে। আপনি যদি সেটা মনিটর করতে পারেন এবং তাদেরকে যদি দায়বদ্ধ করতে পারেন, তাদের যে আমানতদার তাদের প্রতি যে দায়, সেই দায় যদি আপনি পূরণ করাতে পারেন আর কি, সেটা বেটার না তাদেরকে ক্লিয়ার করে আপনি এদেরকে এই দায়িত্ব যা রাষ্ট্র নিয়ে নিল, জনগণের টাকা দিয়ে আপনি তাকে 20,000 25,000 কোটি করে টাকা দিয়ে আপনি তাদের একত্র করে আর একটা ম্যানেজমেন্ট করবেন, আপনি সেটা ভালো হবে কোনটা? মানে আপনি মনে করছেন বা আপনারা মনে করছেন যে এদের হাতে দিলে তাদের থেকে এই জিনিসগুলো আবার আদায় করা যাবে? চেষ্টা করতে হবে তো আপনার। আমাদের না, বহু চেষ্টা করতে হবে বলবেন হাজার না। হাজার কোটি টাকা আপনারা এরকম বাইরে চলে গেছে মান্না ভাই। আপনারা সেটা দেখছেন ফেরত যে পাওয়া পাওয়ার খুব মতো কঠিন। ব্যাপার আছে, তাই মনে করছেন। আমরা ধারণা করি যে এই কিছু টাকা তো সবই বাইরে যায় না, এই কিছু আছে, এই টাকাগুলো আদায় করার চেষ্টা করতে হবে আমাদের। দায়বদ্ধ না করলে চেষ্টা করা তো যাবে শুধু না। ব্যাংকের মধ্যে না, বহু জায়গাতেই আছে এরকম, সবই চেষ্টা করছেন। আপনি রাষ্ট্র করছেন না তো- তা বলছি না। রাষ্ট্র তো যে কোনো সময় যে কোনো ব্যাংকে নিয়ে নিতে পারে, আবার পারে না? পারে, এই 35,000 কোটি টাকা খেয়ে ফেললো, তারপরে নিলেন তো লাভ কি? আরো 35,000 কোটি আমার টাকা প্রশ্ন হচ্ছে নিতে পারে তো। পারে তো বটেই। এখন আপনি চেষ্টাটা করা লাগবে তো যে যাতে চেষ্টা করার এইটাই পথ কিনা, সেটা হচ্ছে কথা। এর চেয়ে বেটার পথ একটু যদি কেউ পরামর্শ দিতে পারে আমরা বিবেচনা করে দেখব। না, যারা যারা করেছে তাদেরকে আপনি নিয়ে আসছে, তাদের বিচারের আওতায়। আর এই ব্যাংক আপনি যে টাকা Exactly, আমরা সেই দিয়েছেন, উদ্দেশ্যে সেটা যদি করতে বেটার যেতেছি। বিজনেস করতে পারে, টাকা ফেরত দেবে। না, আমরা সেই উদ্দেশ্যে করতে চাচ্ছি যে টাকাটা যাতে ফেরত পাওয়া যায়। কিন্তু আপনি যদি এর চেয়ে ভালো পরামর্শ কারো থাকে, আমরা নিতে রাজি আছি। ওকে, থ্যাংক ইউ। আমার হাতে আসলে একদম সময় নেই, জানেন, কথা বলতে বলতে জি, কিভাবে সময় চলে ঠিক গেছে, আছে। দেরি করতে পারে। না, আমি আপনার মধ্যে বলে রাখলাম যে এর চেয়ে ভালো পরামর্শ যদি কারো থাকে, আমরা নিতে রাজি আছি। দর্শক শুনেছেন নজরুল ভাই কি বলেছেন, এবং সবশেষে আগেও যে কথাগুলো বলেছেন বেশ গুরুত্বপূর্ণ, সেগুলো আমি বলেছি আপনাদের কাছে। আবার এখন যেটা বললেন সেটাও, এই যে ব্যাংক এদের কাছে যখন দেওয়া হবে, তারপরে চোখ কান খোলা রাখবেন, ভালো করছে নাকি বন্ধ করছে। যদি বন্ধ করে তাহলে বলবেন, যদি এর মধ্যে সরকারি করে দোষ পান তাহলে সেটাও বলবেন। আমরা একটা সময় পার করছি, যে সময়টা হচ্ছে রিকনস্ট্রাকশনের, পুনর্গঠনের। আমরা যে 24 জুলাই অভ্যুত্থানে একদম জানবাজি লড়াই করেছিলাম, শিক্ষার্থীদের বলি, শ্রমিক, কৃষক, রিক্সা চালক, বেরোতে মানুষ, সবাইকে বলি যে জানবাজি লড়াই করে আমরা জিতেছিলাম। এখন কিন্তু ওই লড়াই না। ওই যুদ্ধে জেতবার পরে, তারপরে নির্বাচনে আর একটা বিজয়ের পরে, আমরা যখন নিজেদের শাসনভার নিজেদের হাতে পেয়েছি, এই শাসন যাতে জনগণের শাসন হয়, এই শাসন যাতে জনগণের ইচ্ছা অনুযায়ী হয়, এই শাসন যাতে জনগণের কল্যাণকে নিশ্চিত করতে পারে, আমরা যাতে সত্যি সত্যি সবাই মিলে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে পারি, আমরা যাতে সবাই মিলে জনগণের সুখ সমৃদ্ধির দিকে বেশি করে নজর দেই, এবং একই সাথে বলছি আইন ইত্যাদিকে এমনভাবে সংস্কার করা হয় যাতে আমরা একটা মুক্ত মানুষ হিসেবেও বাঁচতে পারি। তারই জন্যে আমাদের নিরন্তর পরস্পরের সাথে কথা বলা, এবং কথা বলতে গেলে কথা কাটাকাটি, মাঝে মাঝে একটু রাগারাগিও হতে পারে, কিন্তু তারপরেও আমি সময় পেলাম না, নাহলে তুলতাম। বিরোধী দল যে রাস্তার মধ্যে গেল কী হবে, ফিরে আসবে কীভাবে, সেটা পারছি না। কিন্তু আমরা চাইবো এই ডিসকোর্সের মধ্যে, অর্থাৎ নিজেদের মধ্যে আলাপ আলোচনা সমঝোতার মধ্যে দিয়ে আমরা নিষ্পত্তি করে সামনের দিকে যেতে পারি।
নজরুল ভাই, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। Thank you. আজকে যে সময়টা দিয়েছেন এবং এত চমৎকার বলেছেন, আমি মনে করি দর্শকরা খুব ভালোভাবে শুনেছেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। আর যারা যারা যুক্ত ছিলেন না তাদেরকেও বলেন, আজকে নজরুল ভাই যা বলেছেন, নজরুল ভাই যদিও সরকারি নাই, আবার আছেনও অ্যাডভাইজার মন্ত্রী মর্যাদায়, তার মানে উনি অ্যাডভাইস করতে পারেন এবং তার অ্যাডভাইস শোনার মতো আমি মনে করি দলের মধ্যে প্রচুর মানুষ আছেন। আমরা ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারি। ইস্পাহারি মির্জাপুর চা মুক্তবাগ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফিজ।